আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক এন্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসির অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের স্পেশাল 4 নাম্বার লেকচার নিয়ে। আমরা আমাদের বিগত 3টা লেকচারে আমরা বেশ অনেকটা দূর এগিয়ে গিয়েছি। তো আমরা আজকের 4 নাম্বার লেকচারে আমরা আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট যে সৃজনশীলগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখার যে টপিকটা ছিল সে টপিক থেকে আমরা মূলত পড়তেছিলাম। তো আজকে আমরা চেষ্টা করি মোটামুটি এটা কমপ্লিট করার জন্য, হ্যাঁ, আরও কিছু প্র্যাকটিস করার মাধ্যমে এটা চেষ্টা করি শেষ করার জন্য, দেন আমরা পরে নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের পরবর্তী সৃজনশীলগুলো আমি একটু নিচ্ছি, বেশি বড় ব্যাখ্যা দেওয়া লাগবে না যেহেতু মোটামুটি আমরা জানি অনেক কিছুই, চিত্র আঁকতে পারি সব কিছু, জাস্ট আমি ব্যাখ্যাটা বুঝা দিব একটু কোনোরকমভাবে, তোমরা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা আমরা এখন খেয়াল করি। তো মনোযোগ দিয়ে যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, এখনই শুরু করতেছি। যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। তো এখানে কি বলতেছে আমরা একটু খেয়াল করি। বলতেছে দুই রকম আমাদের পণ্য দেওয়া আছে, একটা হচ্ছে ধান, একটা হচ্ছে পাট। সংমিশ্রণ মানে হচ্ছে যে ধানের পরিমাণটা যদি 0 একক হয় তাহলে পাটের পরিমাণ হবে 30। সেই ক্ষেত্রে আমরা যে বিন্দু পাবো সেটা হচ্ছে এ বিন্দু। একই রকমভাবে বি বিন্দুর জন্য দেওয়া আছে ধান হচ্ছে 30 মণ আর পাট হচ্ছে 20 মণ, আর সি এর জন্য ধান হচ্ছে 40 মণ, পাট হচ্ছে 0 মণ। এখন আমাদের এটার গ নং প্রশ্নটা আমরা পারবো, গহ নংও পারবো। আমরা একটু গহ নং নিয়ে আলোচনা করি। গহ নং নিয়ে আমাদের চিত্র আঁকতে হবে, এটা আমরা সবাই জানবো বা পারবো। গহ নংয়ে বলতেছে যে একই সাথে 40 মণ ধান ও 25 মণ পাট উৎপাদনের সম্ভাব্যতা যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আমরা একই সাথে 40 মণ ধান এর পাশাপাশি কি 25 মণ পাট উৎপাদন করতে পারবো কিনা। এটা ঠিক গত ক্লাসের মতোই আলোচনা যে আমরা একই সাথে 40 মণ ধান উৎপাদন করতে চাই এবং কি আমাদের সেই হিসাবে 25 মণ পাট উৎপাদন করতে চাই। আসলে এটা কি একই সাথে সম্ভব কিনা, একই সাথে ধান 40 মণ এবং কি পাট 25 মণ উৎপাদন করা সম্ভব কিনা এটা আমার বের করতে হবে। সবাই কি প্রশ্ন বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও একটু কথা বলো। আচ্ছা, এখন এটা আমাদের চিত্র আঁকতে হবে। চিত্র আঁকলে বোঝা যাবে যে আসলে সম্ভব কি সম্ভব না। তো উৎপাদন সমান রেখা চিত্র আমরা আঁকবো, আমাদের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা এঁকে ফেলবো। তো দেখো গণঙে চিত্রটা কিরকম, গণঙে মোটামুটি এটা বুঝতে পারবা, গণঙে চিত্র এরকম হবে, এরপর হচ্ছে গহনংটা হচ্ছে ঠিক এরকমই। দেখো আমরা যখন গ্রাফে আঁকবো, গ্রাফ তো আশা করি বুঝতে পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, জাস্ট মনোযোগ দাও। এখানে আমার যখন গ্রাফ আঁকা হবে তো এক্স এর মান আমরা সবসময় ধরবো কি, প্রথমটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে। তো এক্স অক্ষ বরাবর আমরা ধান নিচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর কি নিচ্ছি, পাট নিচ্ছি। তো ধানের পরিমাণ যখন 0, পাটের পরিমাণ তখন 30, এই বিন্দু পাইলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের ধানের পরিমাণ যখন 30 হয় সেই শর্তে আমাদের পাটের পরিমাণ 20 হইতো, এটা গণঙে আমাদের এখানে গণঙে বলছে না। হ্যাঁ, আসলে এটা দেখো ধানের পরিমাণ যখন 30 তখন পাট 20, ধানের পরিমাণ যখন 40 তখন পাট হচ্ছে 0, এভাবেই চলবে। আর আমাদের চাইছে গহনঙে 40 মণে যেতে হবে 25 মণ। একটু ওয়েট করো, আমাদের যাইতে হবে কি 40 মণে ধানে 25 মণে। তো দেখো, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যখন এই 30-এ গেলাম, 30-এ যা যখন দেখবো যে 20-এ পাইছি, এটা বি বিন্দু পাইলাম। এরপরে যখন 40-এ বলছে যে ধানের মান 40 হবে, পাটের মান হবে 25, তো ধানের 40 ঘর গেলাম আর পাট হচ্ছে 25। 25 কোথায় আছে, 20 আর 30-এর মাঝামাঝি এই জায়গায় 25 অনুমান করে দিলাম আর কি। তো ঠিক এই বরাবর যদি সোজা পয়েন্ট করি তাহলে এই পয়েন্ট আমরা পাই, এটা হচ্ছে সেই ডি বিন্দু যেটা ধরলাম, কারণ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি ধরলাম। এখন আমাদের বলছে এই ডি বিন্দুতে আমার কি উৎপাদন করা সম্ভব কিনা। আমাদের 40 হচ্ছে ধান উৎপাদনের ক্রিয়া কৌশল আর 25 হচ্ছে কি গম, সরি পাট। এখন আমরা যদি একই সাথে 40-এর পাশাপাশি 25ও চাই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কিন্তু ডি বিন্দুটা অবস্থান করতেছে। কথা কি বুঝতে পারছো? একই সাথে 40 মণ ধান 25 মণ যদি আমি চাই পাট উৎপাদন করতে, সেক্ষেত্রে আমার ওই 40 আর 25-এর যে মিশ্র বিন্দুটা, ছেদ বিন্দু, এটা কিন্তু এই রেখার উপরে অবস্থান করতেছে। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু অংশ চিত্রের, আমাকে একটু জানাও।
বুঝতে পেরেছো? ইভা বুঝতে পেরেছো? ইভা তারপর হচ্ছে সালাউদ্দিন, একটু আমাকে জানাও, তোমরা কথা বলো। জি স্যার বুঝছি। তো এখন কথা হচ্ছে এই ডি বিন্দু থেকে আমাদের কি উৎপাদন করা সম্ভব? বলো তো। না, সম্ভব না। তো এটাই উত্তর হবে। তো একটু ব্যাখ্যা দেওয়া করবা, প্রকাশ করে দিবা যে চিত্রের ধান ও পাটের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত সমান রেখা হচ্ছে এসি, আর এসি রেখার প্রতিটি বিন্দুতে ধান ও পাটের সংমিশ্রণ প্রকাশ পায়, এগুলো আমরা জানি। এই রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে, এটাও জানি। কোন উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে কি করতে পারে না, বাহিরে উৎপাদন করতে পারবেন, এটাও জানি। এখানে 40 মণ ধান আর 25 মণ পাটের সংমিশ্রণ বিন্দু ডি, আর ডি বিন্দুটা হচ্ছে এসি রেখার বাহিরে অবস্থান করে। আর জানি সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক ডি বিন্দুতে উৎপাদন করতে পারবে না। তাই বলা যায় একই সাথে 40 মণ ধানের পাশাপাশি 25 মণ পাট উৎপাদন করা সম্ভব নয়। ব্যাস, চিত্র এঁকে দিবা, আর এই যে ব্যাখ্যা লেখা আছে হুবহু লিখে দিবা, হয়ে যাবে গহন। এই হচ্ছে আমাদের পুরো ব্যাখ্যাটা। সালাউদ্দিন, রিফাতি, তোমাকে জানাও ব্যাখ্যাটা বুঝতে পারলা কেন। এগুলো কিন্তু আগে পড়ছি, এগুলো যদি আগে পড়ছি তাই বেশি ব্যাখ্যা দিলাম না। বুঝতে পেরেছ এতটুকু? আচ্ছা, জি স্যার। এরপরে যাই। বিন্দুর বাইরে হলে সীমাবদ্ধতা থাকবে সব সময়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম। হ্যাঁ স্যার, পাটেরটা লম্ব দিছে কেন? লম্ব মানে বুঝতে পারলাম না আমি আসলে। এইখান থেকে এতটুকু তো ধান, আর 25 তো হচ্ছে উপরে, ওয়াই অক্ষ বরাবর পাট যায় না, এক্স অক্ষ বরাবর ধান যায়। যেহেতু ওয়াই অক্ষ বরাবর পাট যায়, জন্য আমরা কি এখান থেকে 25 একক উপরে গেলাম। তো এই জন্য দুইটা জায়গায় আমরা করছি, লম্বা টান দিচ্ছি। 40 থেকে এটা লম্ব টান দিলাম, 25 থেকে লম্ব টান দিলাম, ডট ডট দিয়ে বুঝাইলাম যে এই বিন্দুটা এক্স অক্ষে 40 একক থেকে আসে, আর এই বিন্দুর ওয়াই অক্ষের 25 একক থেকে আসে। এটাকে বুঝাইছি আর কি। বুঝতে পারছো এবার? সালাউদ্দিন, এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা। আসলে বলি আমার রিফাত, আমাদের যদি ভেতরে থাকে তাহলে আমাদের কি হয়, সম্পদের অপচয় হয়। সম্পদের অপচয়ের কারণে ভেতরে উৎপাদন করা যায় না। বাইরে থাকলে সম্পদের সীমাবদ্ধতা হয়, ঘাটতি হয়। আমি কিন্তু বেসিক ক্লাসে পড়ছিলাম এগুলো, যে সম্পদের ঘাটতি হয় কোথায়, সম্পদের ক্ষতি হয় কোথায়, বা অপচয় হয় কোথায়। এটা কি ভুলে গেছো রিফাত? বাইরে থাকলে সবসময় সম্পদের ঘাটতি হয়। ও আচ্ছা, মানে মনে রাখবা সবসময় রেখার বাহিরে অবস্থান করলে সীমাবদ্ধ থাকে, আর ভেতরে থাকলে হয় কি, সম্পদ অব্যবহৃত অবস্থা থাকে, অপচয় হয় বা কি অব্যবহৃত অবস্থা থাকে, এটি আর কি। ওকে, শেষ। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এইটা, আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো। এটা আমাদের সিলেট বোর্ড 23 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, আশা করি এরপর আর বেশি ব্যাখ্যা দিতে হবে না, জাস্ট তোমরা দেখো আমাদের গহন আলোচনা। হ্যাঁ, উদ্দীপকে দেওয়া আছে ধান আর ভুট্টা সংমিশ্রণ দেওয়া আছে। উদ্দীপক অনুযায়ী ধানের উৎপাদন যদি 24 একক হয়, সেই শর্তে ভুট্টার উৎপাদন কি 24 একক সম্ভব কিনা, মানে ধানও 24 এবং সেই একই শর্তে ভুট্টাও 24 সম্ভব কিনা। দেখো এখানে ধান 24 আর ভুট্টা কিন্তু 0 এখানে বলছে। আর গহনকে দেখবো আমার ধান 24, সেই শর্তে আমরা ভুট্টা যাব কত, 24 যাব, দেখবো হয় কিনা। দেখি। তো গহনের মধ্যে আমাদের চিত্র হচ্ছে ঠিক এরকম। উদ্দীপক অনুযায়ী ধানের উৎপাদন 24 একক হলে ভুট্টার উৎপাদন 24 হবে কিনা তা দেখি আমরা। দেখো এখান থেকে ডান দিকে 24 যাও, ঠিক এই জায়গা থেকে উপরের দিকে 24 যাও, এই জায়গায় পড়ে বিন্দুটা। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিন্দু হয়, ধরলাম টি বিন্দু। কেন? ওই যে দেওয়া আছে উদ্দীপকে এম এন পি কিউ, এগুলো দেওয়া আছে আর কি। তো লিখলাম এম এন পি কিউ দিয়ে, তারপরে তুমি এখানে টি ধরো, তারপর কিউর উপর কি আর হয় এস, এগুলো ধরো ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। কথা কি বুঝছো? তুমি যেভাবেই ধরো ধরতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়টা, যে আমাদের ধান একক 24, আর এই শর্তে আমাদের ভুট্টা যদি 24 হয়, তাহলে তো আমাদের বিন্দু পাইলাম কি এই জায়গায়, যেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এম কিউর বাহিরে অবস্থান করে। ঠিক আগের মতোই প্রশ্ন, আগের মতোই ব্যাখ্যা। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও সালাউদ্দিন ইভা। আচ্ছা, এবার দেখো, এবার কথা কি, কথা হচ্ছে যে উদ্দীপকের চিত্র অনুযায়ী ধান ও ভুট্টার বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত সমানরেখা নির্দেশ করা হলে তার নাম হচ্ছে এম কিউ, হচ্ছে উৎপাদন সমানরেখা। আর এম কিউ রেখার প্রতিটি বিন্দুতে ধান ও ভুট্টার সংমিশ্রণ প্রকাশ পায়। এই রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। সব আগের মতোই ডায়লগ দিবা। এরপরে কোনো উৎপাদক এম কিউ রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবে না, কেননা সমাজের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমরা জানি বাইরে সীমাবদ্ধতা থাকে। এখানে ধান হচ্ছে 24 একক, ভুট্টাও 24 একক, যেটা হচ্ছে আমাদের টি বিন্দু পাচ্ছি আমরা। টি বিন্দুটি কিন্তু এম কিউ রেখার বাহিরে। স্যার ব্যাখ্যাগুলো একটু ছোট করে লিখে বুঝাবেন, ছোট করে লিখে বুঝাবেন।
ব্যাখ্যাগুলো আসলে ছোট করে লেখা বলতে মানে আমি যে ব্যাখ্যাগুলো তোমাদের পড়াইছি না, মেইন যে নিজে নোট করে করে যে পড়াইছিলাম না, এগুলোই তুমি লিখবা তেলি হবে। এখানে ছোট করে বিষয়টা না, তোমাকে সম্পূর্ণ ব্যাখ্যা দিতে হবে। 4 নাম্বারের জন্য তো ছোট করলে তোমার তো নাম্বার কমা দিবে, কম ব্যাখ্যা দিলে হবে না, কমপক্ষে 2 পৃষ্ঠা লাগায় দিতে হবে। এই ইয়াগুলা চিত্র আঁকবা এবং 2 পেজ তুমি ব্যাখ্যা দিবা। মেইন পয়েন্টগুলো বলতেই হবে, এগুলো তো আসলে শর্টকাট করার মতো কিছু নাই। আমি তো তোমাদের নোটের মধ্যে আলোচনা করছি কেমনে করে দিবা, যেভাবে দিবা, যেভাবে লেখা আছে, এই যেভাবে লেখা আছে সিরিয়াল মতো তাই লিখে দিবা, যেভাবে লেখা আছে না সিরিয়াল মতো লিখে দিবা। কয়েকটা প্র্যাকটিস করলে বুঝবা যে কিভাবে লিখতে হবে। এখানে যেভাবে লেখা আছে না সিরিয়াল মতো দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে, বুঝছো? এটা কোনো চেঞ্জ করতে হবে না, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে দিলেই হবে। আচ্ছা, এবার খেয়াল করো, নেক্সট আমরা যাচ্ছি। এরপরে বলতেছে এমকিউর, এরপরে সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদকটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে না, তাই বলা যায় ধান উৎপাদন 24 একক, সেই শর্তে ভুট্টা উৎপাদন 24 এককও হবে না। ব্যাস হয়ে গেল। আমি বলি এটা সালাউদ্দিন, আমাদের এটা তো হচ্ছে মেইন ব্যাখ্যা, বুঝছো? মেইন ব্যাখ্যাটা ভালো করে যখন পড়বা তখন নিজে বুঝতে পারবা। এরপরে কয়েকটা উত্তর প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবে যে কেন লিখতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আশা করি কয়েকটা উত্তর দেখলেই পেরে যাবা, এটা নিয়ে টেনশন নিও না। এখানে যেটা লেখা আছে হুবহু এটাই মুখস্থ করবা, তোমার নিজের মতো করে লিখে দিবা। এখানে যা লেখা আছে কয়েকটা প্র্যাকটিস করবা, উত্তরগুলো প্র্যাকটিস করার পর নিজের মনে মতো করে সাজা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এখন আমাকে জানাও ইভা সালাউদ্দিন, বুঝতে পারছো কিনা উত্তরটা? ওকে, এরপর হচ্ছে আমাদের পরবর্তী একটা প্রশ্ন 23 সালে আসছে, এটা আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এ আসা প্রশ্ন। এইখানে আমাদের গহন অঙ্কটা আমরা সলভ করব। হ্যাঁ, গহন অঙ্কটার কথা কি বলছে খেয়াল করো, যে এখানে আমাদের এক্স অক্ষে এক্স দ্রব্য, ওয়াই ওয়াই দ্রব্য। বলতেছে গহন অঙ্কে তুমি কি মনে করো একজন উৎপাদনকারীর পক্ষে ই এফ সি এই 3টা বিন্দুতে উৎপাদন করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। এগুলো নেই। আচ্ছা, আমি তো তোমাদের ছবি দিয়েছিলাম অর্থনীতি নোট, আছে যেহেতু নাই আমার কাছ থেকে নোট নিয়ে নিও, আমি দিয়ে দিব না, পরে নিজের মতো করে বানায় রাখো বা লিখে রাখো, সাজায় পরে লিখতে পারবা। এখন দেখো কি বলছে এখানে, তুমি কি মনে করো উদ্দীপকে 3টা বিন্দুর কথা বলছে, একটা ই এফ একটা সি। এই যে ই হচ্ছে এটা, এফ হচ্ছে এটা, সি কোনটা জানো? সি হচ্ছে এই যে এটা, এই বিন্দুটা, এই 3টা বিন্দু। এখন বলছে কি যে তুমি কি মনে করো একজন উৎপাদনকারীর পক্ষে এই 3টা বিন্দুতেই উৎপাদন করা সম্ভব? তোমাদের কি মনে হয় সম্ভব? আচ্ছা, সবগুলো বিন্দুতে কি অসম্ভব? সি বিন্দুতে সম্ভব। এক্সিলেন্ট, হ্যাঁ সি বিন্দুতে সম্ভব, কিন্তু ই আর এফ এর মধ্যে সম্ভব না। তো আমি প্রথমে বলে দিবা যে আমার পক্ষে বা আমি মনে করি একজন উৎপাদনকারীর পক্ষে ই আর এফ এর মধ্যে উৎপাদন করা সম্ভব না, কিন্তু সি তে সম্ভব। কেন? এগুলো এখন ব্যাখ্যা দিবা। আমরা যে নোটগুলো পড়ছিলাম সেগুলো লিখে দিলেই হুবহু হয়ে যাবে। চলো শুরু করি। তো আচ্ছা বলি, রিফাত আর সালাউদ্দিন বুঝছো কিনা কেন ই আর এফ এর সম্ভব না আর কেন সি তে সম্ভব? বুঝতে পারছো ব্যাপারটা? আমি কিন্তু সব পড়ে আসছি বেসিক নিয়মে। সি তে সম্ভব, এ সি বিন্দুতে আসে, কিন্তু স্যার ই আর এফ টা এটা যে ই দিল স্যার, এটাতে দাগ দিয়ে দিল না? দাগ দেয় নাই, দাগ দিলেও হয় না দিলেও হয়, বুঝছো? হ্যাঁ বলি, এতে সম্ভব, বিতে সম্ভব, সিতে সম্ভব, ডিতে সম্ভব, সব জায়গায় সম্ভব। মানে কি উৎপাদন রেখার যে কোনো জায়গাতেই সম্ভব, উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো জায়গাতেই সম্ভব। এতেও সম্ভব, বিতেও সম্ভব, সিতেও সম্ভব, ডিতেও সম্ভব, সব জায়গায় মোটামুটি সম্ভব, কিন্তু এর ভেতরে বাহিরে কখনোই সম্ভব না। তবে এটা দাগ দিলেও কি না দিলেও কি কোনো সমস্যা নেই, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই, বুঝছো? ওকে, এবার হচ্ছে বিষয়টা খেয়াল করো। তো এখন আমরা আমাদের মতো করে লিখবো যে মনে করি একজন উৎপাদনকারীর পক্ষে ই এবং এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, তবে সি বিন্দুতে অবশ্যই উৎপাদন করা সম্ভব। নিচে ব্যাখ্যা করা হলো। চিত্রে এক্স ও ওয়াই দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সমরেখার নাম হচ্ছে এডি। আর এডি রেখার প্রতিটি বিন্দুতে এক্স এবং ওয়াই দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। হুবহু একই ডায়লগ দিবা। এই রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে, একই ডায়লগ। মূলত উৎপাদন সম্ভাবনার রেখার ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত অবস্থায় থাকে বা সম্পদের অপচয় হয়, আর সম্পদের সীমাবদ্ধতার জন্য এর বাহিরে উৎপাদন করা যায় না।
তাই কোনো উৎপাদক এডি রেখার ভেতরের দিকে উৎপাদন করবে না, কারণ সম্পদ অপূর্ণ অবস্থায় থাকবে বা অপূর্ণ ব্যবহার হবে। আবার এডি রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার জন্য উৎপাদন করতে পারবে না। এই পয়েন্টগুলো কি বুঝতে পারছো? এগুলো কিন্তু আগের মতোই, সেম টু সেম। এতটুকু বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে বলতেছে এখানে ই বিন্দুটি হচ্ছে এডি রেখার ভেতরের দিকে অবস্থিত, তাই কোনো যুক্তিশীল উৎপাদক চাইবে না তার সম্পদ অপচয় হোক, অর্থাৎ ই বিন্দুতে উৎপাদন করবে না, কারণ এ বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না। আবার এফ বিন্দুর বেলায় এডি রেখার বাহিরে এফ বিন্দু অবস্থান করতেছে, তাই সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক এফ বিন্দুতে উৎপাদনই করতে পারবে না। কিন্তু সি বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থান করে, উপরে। সি বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থান করে বিধায় যে কোনো উৎপাদক এই সি বিন্দুতে উৎপাদন করতে পারবে। ব্যাস, হয়ে গেল আমাদের ঘন সমাধান। এইভাবেই আমাদের প্রত্যেকটা সৃজনশীল লিখতে হবে, তাহলে মোটামুটি আমরা এই পুরোটা লিখে দিলে কিন্তু আমি 4 পেয়ে যাব। যদি স্যার ম্যাডাম পুরো দেখে যে হ্যাঁ ঠিক আছে, যুক্তিসঙ্গত, উদ্দীপকের সাথে মিল আছে, প্রশ্নের উত্তরের সাথে মিল আছে, তোমাকে 4 দিতে বাধ্য বা 4 দিয়ে দিবি ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছো? ওইটা আমাকে জানাও। স্যার বুঝছি। সালাউদ্দিন, রিফাত বুঝতে পেরেছো? এটা আমাকে জানাও, কথা বলো। জি স্যার। ওকে, তো মোটামুটি আমরা এই টপিকটা অনেকটা প্র্যাকটিস করলাম, তারপর আরও প্র্যাকটিস করতে হবে সামনে। তারপর তো আর প্র্যাকটিস করতেছি না, আমরা পরবর্তী নতুন টপিক নিয়ে কাজ করি। তো এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এটা আমাদের হচ্ছে ব্যাখ্যামূলক কিছু, তো আমরা একটু পড়ি। ঢাকা বোর্ড 23-এর প্রশ্নটা, এটা আমরা পড়ি। এ ও বি দুটি দেশ। এ দেশে অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ গ্রহণ করে। এটা হচ্ছে উদ্দীপকের অর্ধেকাংশ। এখন গ নং প্রশ্নে বলছে এ দেশের অর্থ ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ, তার বৈশিষ্ট্যসমূহ লিখো। এখন আমরা কিন্তু মেন বই থেকে বলছিলাম তোমাদের আমাদের 4 রকম অর্থ ব্যবস্থা আছে। কোনটা বললাম? সমাজতান্ত্রিক। এক্সিলেন্ট, সমাজতান্ত্রিক। আমরা কিন্তু মেন বই থেকে বলছিলাম, আমাদের কিন্তু এটা পড়তে হবে। আমাদের অর্থ ব্যবস্থা কয় রকম ছিল? 4 রকম ছিল। এই যে দেখো, অর্থ ব্যবস্থা ছিল কেউ 4 রকম। তো এর মধ্যে ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র আর ইসলামী অর্থ ব্যবস্থা, এগুলো থেকেই আমাদের আসে। তো আমরা এই উদ্দীপকটা যে পড়তেছি এটা আমাদের আসলে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বাকি সমাজতান্ত্রিক। তো এখানে কেমনে বুঝলাম? মনে রাখবে একটা কথা, যে অর্থ ব্যবস্থায় যত রকম নিয়ম কানুন আছে সব সরকার করে। সরকার, কি বললাম? যে অর্থ ব্যবস্থায় যত নিয়ম আছে এগুলো কে করে? সরকার করে, বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা করে, রাষ্ট্র করে। যদি দেখো উদ্দীপকে সরকার কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক এই কথাগুলো আছে, সরকারি মালিকানা, যদি এই কথাগুলো থাকে তখনই বুঝবা সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। রিফাত, সালাউদ্দিন বুঝতে পারছো যা বললাম? মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। তো এটাই কি বিষয় আমাদের যেহেতু বলছে এ দেশ, এ দেশে অধিকাংশ সম্পদ এর উপকরণগুলো সরকারি মালিকানায় বিরাজ করে, উৎপাদনের বন্টন সম সবকিছুই সরকারিভাবে কাজকর্ম করে, এজন্য এটা অর্থব্যবস্থা হচ্ছে কি আমাদের সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। এখন কথা হচ্ছে আমাদের এটার এই গঠনটা ব্যাখ্যা করতে হবে, এখানে কি কি ঘটে। এই পয়েন্টগুলো আমাদের বইতেও আছে, তারপরও এখানে সমাধানে সুন্দরভাবে লেখা আছে। আমরা যদি এটাও ব্যবহার করি তাহলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো, তা প্রথমত আমাকে লিখতে হবে যে উদ্দীপকের এ দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। আমাদের বলছে না বি তো ইসলামী হবে। হ্যাঁ, ভেরি গুড, ইসলামী হবে। হ্যাঁ, আমরা এটা আগে আলোচনা করছিলাম। বলতেছে যে এ দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে সঙ্গতিপূর্ণ। নিচে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ লেখা হলো। এখন বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ যেমন জমি, কলকারখানা, খনি ইত্যাদি ও উৎপাদনের উপাদানগুলো মালিক হবে শুধু সরকার। ঠিক আছে? সরকারি অর্থব্যবস্থায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যত মালিক, সব মালিক শুধু সরকার। এক কথায় জমি, কলকারখানা, খনি যা যা আছে
এগুলো সবের মালিক হচ্ছে কি সরকার। তাছাড়া সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি রাষ্ট্রের অধীনেই কাজ করে থাকে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা। পয়েন্টের নাম মুখস্থ করবা আর ভেতরের ব্যাখ্যাটাও মুখস্থ করে লিখে দিতে হবে। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। বুঝতে পেরেছো এতটুকু? 2 নাম্বার, কেন্দ্রীয় পরিকল্পনা। রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। এই পরিকল্পনা অনুসারে দেশের উৎপাদন ও বন্টন পরিচালনা হয়। অর্থাৎ সরকার চাচ্ছে তার জনসাধারণের উপর মানে সাহায্য সহযোগিতা করবে। এই যে তোমার পেনশনের টাকা বলো, তার রেশন বলো, সরকারি যারা চাকরি করে তাদের কিন্তু মাস শেষে অনেক রেশন পায়, আটা চাল, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো পায়। তো এগুলো যে সরকার দেয়, সরকার পরিকল্পনা করে, রাষ্ট্রের সবার সাথে পরিকল্পনা করে কেন্দ্রীয়ভাবে বিতরণ করে সারা দেশে। কেন্দ্রীয়ভাবে মানে সরকার যেখানে বসে তার সকল আলোচনা করে, কেন্দ্র আর কি, দেশের কেন্দ্র আর কি, সেখান থেকে আলোচনা করার পরে সেখান থেকে যখন তোমার আদেশ আসে যে হ্যাঁ, যারা সরকারি কর্মকর্তা আছে সবাইকে আপনারা এত কেজি চাল দিবেন, এত কেজি গম দিবেন, পেঁয়াজ রসুন দিবেন, মানে রেশন দিবেন। তোমরা কি এগুলো জানো? যারা সরকারি চাকরি করে তারা কিন্তু মাসে রেশন পায়, মানে সুযোগ সুবিধা পায়, এগুলো ফ্রি, তাদের কিন্তু টাকা দিয়ে কিনতে হয় না। হ্যাঁ, তো এটাই আর কি। তো এটাই বলতেছে যে সরকার রাষ্ট্রের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবার সাথে পরিকল্পনা করে আলোচনা করে একটা নীতিমালা তৈরি করে এবং সেই অনুযায়ী দেশের যত উৎপাদন আছে উৎপাদন আর বন্টন পরিচালনা করে আর কি। এটাই। এবার 3 নাম্বার, ভোক্তার স্বাধীনতার অভাব। সরি, ভোক্তা হবে না এটা, হ্যাঁ ভোক্তা লেখা আছে। ভোক্তার স্বাধীনতার অভাব মানে কি? এখানে ভোক্তা মানে কি যারা গ্রহণ করে তাদের কিন্তু এখানে কোনো মালিকানা নাই। এখানে কি বলছে একটু খেয়াল করতে হবে। সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করার কোনো কিছু উৎপাদন ও ভোগ করতে পারবে না। এর মানে কি? যে ভোক্তা মানে আমরা, সাপোজ আমরা এখন বাজারে একটা মালামাল আসছে, সরকারি মালামাল, সরকার থেকে মালামালটা আসছে। তো এখন কথা হচ্ছে সরকার বলে দিচ্ছে যারা সরকারি চাকুরিজীবী তাদের জন্য এই মালামালটা ফ্রি, আর যারা মানে এমনি জনগণ তাদের জন্য কিনতে হবে টাকাটা, মানে এই পণ্যটা কিনতে হবে। সাপোজ মনে করো চাল, হ্যাঁ মনে করো পোলার চাল সরকার থেকে আসছে, অনেক মানে মজাদার পোলার চাল। নাজির শাহ চাল আছে, নাজির শাহ চাল মনে করো আর কি, এটা তো অনেক দাম। বাসমতি চাল যে আছে এটা অনেক দাম। তো মনে করো সরকার থেকে একটা অর্ডার আসে বা একটা আসে, তোমার সুযোগ সুবিধা আসে যে প্রত্যেকটা বাজারে এই দাম জানি কি বাসমতি চাল আর হচ্ছে নাজির শাহ চাল এগুলো সরকারি যে সকল কর্মকর্তা আছে তাদের জন্য বিনামূল্যে দেওয়া হবে, আর বাকি সাধারণের জন্য মানে কিনতে হবে, কিনে এটা গ্রহণ করতে হবে। তো এখন কোনো সাধারণ মানুষ যদি চায় যে অর্থ ছাড়া মানে বিনামূল্যে এটা গ্রহণ করবে, এটা কিন্তু পারবে না। কারণ কি? সরকারের কাছ থেকে এটা নির্ধারিত যে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই পাবে বিনামূল্যে, সাধারণ মানুষ এটা পাবে না। তো চাইলেই সাধারণ মানুষ এর স্বাধীনতাটা কিন্তু থাকতেছে না। এখানে বলছে যে ভোক্তার স্বাধীনতার অভাব, মানে যে গ্রহণ করবে তার কিন্তু স্বাধীনতা থাকলো না, কারণ সরকার যেটা বলছে সেটাই মানতে হবে। ভোক্তার ইচ্ছা মতো এখানে কাজ করা যাবে না। কথা কি বুঝতে পারছো? ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। আমি উদাহরণ দিয়েছি আর কি ব্যাখ্যা বোঝার জন্য, বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও, কথা বলো একটু। আচ্ছা, একটু রেসপন্স করলে তাড়াতাড়ি ভালো হয়, কারণ আমার সময় কমের জন্য। তো এটা গেল। তো বুঝতে পারলাম যে এখানে মানে সাধারণ মানুষের নিজের কোনো স্বাধীনতা নেই, এটা ওই সরকারের উপর ডিপেন্ড করতে। সরকার যদি বলে তাহলে এটা সবাই গ্রহণ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। 4 নাম্বার, অবাধ প্রতিযোগিতার অভাব। অধিকাংশ ক্ষেত্রে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হওয়ায় সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তার অবাধ প্রতিযোগিতা থাকে না। মানে এখানে বলছে যে সরকারি
উদ্যোগে কোনো কিছু মানে পরিচালনা করলে সেখানে বেসরকারি যারা উদ্যোক্তা আছে তাদের কোনো মতামত বা তাদের কোনো অধিকারের সেখানে কি থাকে না, অংশ থাকে না। এটাই আর কি বিষয়। তো 4টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। এরপর সর্বশেষে বলে দিব যে উদ্দীপকে উল্লিখিত এই দেশে অধিকাংশ সম্পদ উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃত্ব গ্রহণ করে, যা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সাথে মিল পাওয়া যায় বা সামঞ্জস্যপূর্ণ। ঠিক এভাবে লিখে দিলেই আমাদের কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে। যতটুকু আলোচনা করছি একটু আমাকে জানাও বুঝতে পারলা কিরকম। এভাবেই লিখে দিলে হবে। উদ্দীপক দেখে দেখে জাস্ট ওই মেন পয়েন্টটা মুখস্থ করবো বই থেকে, দেন এখান থেকে কিছু পড়ে যাব, নিজে মতো করে বানায় লিখলেই হবে। এটা আমাকে জানাইও যারা যারা আসো বাকিরা, সালাউদ্দিন আসো, স্বাধীন তো জয়েন করছে একটু পরে, রিফাত বুঝতে পেরেছ? এটা আমাকে জানাও, কথা বলো। জি স্যার। তো এভাবে লিখলে হয়ে যাবে মোটামুটি। আর আমাদের গহন অঙ্গতে বলছে কি, হ্যাঁ গহন অঙ্গে বলছে যে আমাদের এখানে যে এ আর বি এর যে মধ্যে যে ওই পার্থক্য, সেটা আমরা কিন্তু প্রথম ক্লাসে এটা আলোচনা করছিলাম। এ হচ্ছে আমাদের এই তোমার সমাজতান্ত্রিক, বি হচ্ছে কি আমাদের ইসলামী। এরপরে এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম, তো এটা আলোচনা করার প্রয়োজন নেই। তো আমি বুঝতে পারতেছি, যে তোমাদের বলতেছি সেটা হচ্ছে 4টা অর্থ ব্যবস্থা পড়লে একটা সৃজনশীল কমন আসা পড়ে। জাস্ট গতে আসে যে উদ্দীপকটা কোন অর্থ ব্যবস্থার সাথে মিল পাওয়া যায়, আর গহতে আসে যে আমাদের দুই অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কত, পার্থক্য কি, এগুলোই ঘুরে ফিরে আসে। তো আজকে আমাদের যেহেতু সময় কম, আমরা আর বেশি আলোচনা করতে পারলাম না, এখানে আমরা ক্লাসটা আজকের মতো এখানে কমপ্লিট করলাম।